হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন। আজ 20 জুন 2026, গুরুত্বপূর্ণ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের এই পর্বে আমরা আজকের দিনের যত ধরনের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স হয় সেগুলো এমসিকিউ এর মাধ্যমে চর্চা করব এবং সাথে সাথে জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব। সো অবশ্যই যে সমস্ত স্টুডেন্টস পরবর্তীতে যুক্ত হয়েছে সকলে একটা করে লাইক করো, শেষ পর্যন্ত পর্বটি দেখতে থাকো। TWS একাডেমি অ্যাপ যারা এখনো ডাউনলোড করোনি কি করছো, ডাউনলোড করে ফেলো দ্রুত TWS একাডেমি অ্যাপ। এখানে তোমরা বাড়িতে বসেই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে চাকরির সমস্ত ধরনের চাকরির, সেটা কেন্দ্রের বিভিন্ন চাকরি হতে পারে অথবা রাজ্যের সমস্ত চাকরির প্রিপারেশন নিতে পারবে আমাদের এই অ্যাপ TWS একাডেমির মাধ্যমে। চলো শুরু করা যাক আজকের আমাদের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে। প্রতি বছর কোন তারিখে জাতিসংঘ দ্বারা বিশ্ব শরণার্থী দিবস পালন করা হয়? দেখো, এটা প্রতি বছর পালিত হওয়া একটি দিবস, বিশ্ব একটা আন্তর্জাতিক দিবস, এবং এটা প্রতি বছর জুন মাসের 20 তারিখে পালন হয়ে থাকে। তো এখানে অপশন সি ইজ রাইট অ্যান্সার। 20 জুন পালন করা হয়। ওয়ার্ল্ড রিফিউজি ডে ইজ অ্যান ইন্টারন্যাশনাল ডে। এটা একটা আন্তর্জাতিক দিবস, অর্গানাইজড এভরি ইয়ার, প্রতি বছর পালিত হয় অন 20th জুন বাই দ্য ইউনাইটেড নেশনস। প্রতি বছর 20 জুন জাতিসংঘ দ্বারা এই দিবসটা পালিত হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, সাইবার আর্থিক জালিয়াতি সম্পর্কে সচেতনতা বা জনসচেতনতা বাড়াতে সম্প্রতি কোন সংস্থা রিলেথন 2026 নামক একটি উদ্যোগ চালু করেছে? দারুণ একটা অর্থনীতির বেস বা একটা আমরা বলতে পারি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। সাইবার আর্থিক জালিয়াতি, যেটা এখনকার সময়ে ডিজিটাল যে প্ল্যাটফর্ম যত বাড়ছে, ডিজিটাল আমরা যত হচ্ছে ডিজিটালাইজ, তত কিন্তু এই সাইবার জালিয়াতি তত বাড়ছে। সেটা সম্পর্কে সচেতনতা বাড়াতে সম্প্রতিকালে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া চালু করেছে রিলেথন 2026। আরবিআই লঞ্চেস রিলেথন 2026 টু রেইজ অ্যাওয়ারনেস অন সাইবার ফাইন্যান্সিয়াল ফ্রড। তো জনসচেতনতা বাড়াতে বা সেই জনগণকে সচেতন করতে সম্প্রতিকালে এটা আরবিআই লঞ্চ করেছে। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা। 3 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক মহিলা T20 ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী হলেন কোন ক্রিকেটার? পুরো পৃথিবীর মধ্যে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল T20 ক্রিকেটে সবচেয়ে হাইয়েস্ট উইকেট টেকার যিনি হয়েছেন তিনি হলেন ভারতীয় ক্রিকেটার দীপ্তি শর্মা। দেখো, দীপ্তি শর্মা বিকামস হাইয়েস্ট উইকেট টেকার ইন ওমেন্স T20 আইএস বা T20 আন্তর্জাতিক যে মহিলাদের ক্রিকেট, সেখানে দীপ্তি শর্মা সবচেয়ে বেশি উইকেট টেকার হয়েছেন। তিনি ওভারঅল এখন পর্যন্ত 167 উইকেট টেক করেছেন বা উইকেট কিন্তু সংগ্রহ করে রেখেছেন। তারপরে অন্যান্য আরো কিন্তু ক্রিকেটাররা আছে। তিনি 146টি ম্যাচে এই রেকর্ডটা গড়েছেন সম্প্রতিকালে। নেক্সট প্রশ্ন, সম্প্রতিকাকে জাতীয় পরিসংখ্যান কমিশন বা এনএসসি এর নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে। এনএসসি মানে হচ্ছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশন। সেই ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশন বা জাতীয় পরিসংখ্যান কমিশনের যিনি নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন তিনি হলেন ডক্টর শৈবাল চট্টোপাধ্যায়। তার নামটা আমরা অপশন এ তে পাচ্ছি, তাহলে অপশন এ ইজ রাইট অ্যান্সার। দেখো, অ্যাপয়েন্টমেন্টস অফ চেয়ারপারসন অ্যান্ড মেম্বার্স ইন দ্য ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশন। সম্প্রতিকালে স্ট্যাটিস্টিক্যাল কমিশন তারা বা জাতীয় পরিসংখ্যান কমিশন তারা তাদের চেয়ারম্যান এবং কয়েকজন মেম্বারকে নিযুক্ত করেছে। যেমন শৈবাল চট্টোপাধ্যায় অ্যাজ এ চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন, প্রফেসর সুব্রত দাস তিনি একজন মেম্বার হিসাবে নিযুক্ত হয়েছেন, আরো দুজন মেম্বার হিসাবে নিযুক্ত হয়েছেন সত্যেন্দ্র বাহাদুর সিং এবং আরেকজন হচ্ছেন ডক্টর মাধবন মুকুন্দ। এই তিনজন সাধারণ মেম্বার এবং শৈবাল চট্টোপাধ্যায় অ্যাজ এ চেয়ারম্যান হিসাবে অ্যাপয়েন্ট হলেন কোথাকার? জাতীয় পরিসংখ্যান কমিশন বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশনে। এরা কি করে থাকে? বিভিন্ন সরকারি আমাদের ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশনের কাজ হচ্ছে জাতীয় আয় পরিমাপ করা, ঠিক আছে, বা তার পরিসংখ্যান বার করা। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে, এটা 5 নম্বর কোশ্চেন, সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী জনসাধারণের উদ্যানগুলোকে স্বাস্থ্য কেন্দ্রে রূপান্তর করতে যোগ পার্ক পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন? আমরা জানি 21শে জুন পালিত হতে চলেছে আন্তর্জাতিক যোগ দিবস, আর এই বছরের আন্তর্জাতিক যোগ দিবসের যে মূল অনুষ্ঠান সেটা আমাদের কলকাতাতে অনুষ্ঠিত হবে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেখানে উপস্থিত থাকবেন বলে আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। সো এখন বলা হচ্ছে এই বছরে সম্প্রতিকালে যোগ বা এই যোগ বিষয়ে যোগাসন বিষয়ে বিভিন্ন ধরনের কিন্তু উদ্যোগ বা পোর্টাল ইত্যাদি ইত্যাদি চালু হয়েছে। তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ পোর্টাল, যে সাধারণ পার্কগুলো আছে সেই পার্কগুলোকে একটা যোগ পার্ক পোর্টাল মানে
স্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন ধরনের যে উদ্যানগুলো থাকে আর কি সেগুলোকে প্রাকৃতিক স্বাস্থ্য কেন্দ্রে রূপান্তর করতে যোগ পার্ক পোর্টালটা উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ রাও যাদব। সম্প্রতি এটা উদ্বোধন করেছেন। দ্য ইয়োগা পার্ক পোর্টাল হ্যাজ লঞ্চড বাই ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ ফর আয়ুষ। তো আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত আয়ুষের মন্ত্রী তিনি প্রতাপ রাও যাদব অ্যান্ড মিনিস্টার অফ স্টেট ফর হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, তিনি কিন্তু যে আমাদের ভারতবর্ষের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক আছে তারও প্রতিমন্ত্রী শ্রী প্রতাপ রাও যাদব, তিনি এই পোর্টালটা উদ্বোধন করেছেন। নেক্সট প্রশ্ন 6, কোন বিশিষ্ট ভারতীয় 2026 থেকে 2035 মেয়াদের জন্য আন্তর্জাতিক সমুদ্র আইন ট্রাইব্যুনালের বিচারক হিসাবে নির্বাচিত হয়েছেন? সকল স্টুডেন্টসকে বলবো লাইক করে ফেলো দ্রুত পর্বটিতে একটা করে। সঠিক উত্তর হচ্ছে বিমল প্যাটেল। বিমল প্যাটেল, ইন্ডিয়াস বিমল প্যাটেল, ইলেক্টেড জাজ অফ ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। তো যে আন্তর্জাতিক সমুদ্র আইন ট্রাইব্যুনাল আছে তার তিনি সম্প্রতিকালে একজন বিচারক হিসাবে নিযুক্ত হয়েছেন বা জাজ হিসাবে নিযুক্ত হয়েছেন। আচ্ছা, ইনি একজন ভারতের উল্লেখযোগ্য আইনজ্ঞ বা আইনবিদ এবং সাথে সাথে একজন শিক্ষক। অ্যান্ড এর হেডকোয়ার্টারটা একটু জেনে রাখো, দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, যেটাকে ITLOS বলা হচ্ছে, এটা লোকেটেড ইন হ্যামবার্গ, হ্যামবার্গে এটা অবস্থিত আছে। অলরাইট, নেক্সট কোশ্চেন হচ্ছে সম্প্রতি প্রকাশিত হয়েছে QS বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং। এই QS বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং এ ভারতের মধ্যে শীর্ষ স্থানে কোন শিক্ষা প্রতিষ্ঠান? QS বিশ্ব যে বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং বা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং বার হয়েছে সেটাতে ভারতের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মানে ভারতের মধ্যে সবচেয়ে বেস্ট র্যাঙ্ক করেছে IIT দিল্লি। ফর দ্য সেকেন্ড কনজিকিউটিভ ইয়ার, পরপর 2 বছর সেকেন্ড কনজিকিউটিভ ইয়ার IIT দিল্লি র্যাঙ্কড হাইয়েস্ট অ্যামং ইন্ডিয়ান ইনস্টিটিউশন ইন দ্য QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027। 2027 সালের জন্য QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ টানা 2 বারের জন্য কিন্তু ভারতের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্ক ধরে রেখেছে বা ভারতের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু র্যাঙ্কটা ধরে রেখেছে IIT দিল্লি। নেক্সট হচ্ছে মধ্য এশিয়ার প্রথম দেশ হিসাবে সম্প্রতি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা যেটাকে NDB বলা হচ্ছে এর সদস্যপদ গ্রহণ করলো। দেখো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এই ব্যাংকটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে এই ব্যাংকটা না ব্রিক্স এর নাম তোমরা শুনেছো, ব্রিক্স, সেই ব্রিক্স গোষ্ঠীর যে দেশগুলো আছে সেই দেশগুলোর দ্বারা প্রতিষ্ঠিত করা একটা ব্যাংক, ঠিক আছে। এই যে NDB বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকটা আছে, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রথম মধ্য এশিয়া থেকে সদস্য পদ অর্জন করলো উজবেকিস্তান। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে 5টা স্থায়ী সদস্য আছে যারা হচ্ছে ব্রাজিল, যেটা ব্রিক্স এর ফুল ফর্ম। ব্রিক্স এর ফুল ফর্মে কি আছে? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা, এগুলো হচ্ছে স্থায়ী মেম্বার। এর সাথে সাথে আরো কিন্তু 5টা আমরা মেম্বার দেখতে পাই। টোটাল NDBর মধ্যে 10টা সদস্য আছে, তাহলে 10তম সদস্য হিসাবে নিযুক্ত হলো উজবেকিস্তান। অলরাইট, তো এর আগে এই ব্রিক্স এর মধ্যে তো 5টা দেশ বললাম সদস্য, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এন্ড সাউথ আফ্রিকা। এছাড়াও বাংলাদেশ 2021, ইউনাইটেড আরব এমিরেটস বা সংযুক্ত আরব আমিরাত 2021, ইজিপ্ট বা মিশর 2023 সাল, আর আলজেরিয়া 2025, আর উজবেকিস্তান সম্প্রতি 2026-এ সদস্য পদ অর্জন করলো। ওকে, এই 10টা সদস্য হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য। আচ্ছা, উজবেকিস্তান জয়েন্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংক অ্যাজ সেন্ট্রাল এশিয়াস ফার্স্ট রিপ্রেজেন্টেটিভ হিসাবে তারা রিসেন্টলি নিযুক্ত হলো। আচ্ছা, NDB 2026 সম্পর্কে একটু জেনে রাখো। এর না প্রতি বছর তোমার হচ্ছে ওই সভা হয়ে থাকে, ঠিক আছে। তো NDB বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের 2026 সালে একটা সভা হয়েছে, যেটা হচ্ছে 11th অ্যানুয়াল মিটিং অফ NDB ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংকের বার্ষিক শীর্ষ সম্মেলন। সেটা অনুষ্ঠিত হচ্ছে মস্কো, রাশিয়াতে 14 মে এবং 15 মে এটা অনুষ্ঠিত হয়েছিল। এই ছিল আজকের আমাদের 8টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এরপরে আমরা আজকের জিকে প্রশ্ন উত্তর দেখব। কি কি জিকে প্রশ্ন উত্তর আছে সেটা দেখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটিকে দেখো।
অলরাইট, আমরা 20টি গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করব। চলো স্টার্ট করা যাক প্রথম জিকে প্রশ্ন দিয়ে। ফার্স্ট কোশ্চেন স্ক্রিনে। যারা ক্লাসে যুক্ত হয়েছে সকল স্টুডেন্টসকে আরো একবার বলি, তোমরা যারা এখনো আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে ফলো করোনি, বিভিন্ন আমাদের চ্যানেলে ফলো করোনি, অবশ্যই কিন্তু ফলো করে নেবে। যারা পড়াশোনার সাথে সাথে আমাদের সাথে আছো এবং সারা বছর ধরে যারা ক্লাস দেখো, তাদের সকলকেই বলবো এই ক্লাসগুলো কিন্তু তোমাদের এখনো দেখতে হবে, প্র্যাকটিস তোমাকে করতে হবে। প্রচুর পরিমাণে আমরা জিকে প্রশ্নোত্তর প্রতিদিনে প্রায় প্র্যাকটিস করি এই চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই এই চ্যানেলটিকে তোমরা প্রতিদিন ফলো করবে, প্রতিদিনের ক্লাস কিন্তু মিস করবে না। ফ্রিতে ক্লাস দেখতে হলে অবশ্যই দা ওয়ে অফ সলিউশন বেস্ট প্ল্যাটফর্ম, তাই তো? চলো আমরা প্রথম 1 নম্বর প্রশ্ন দিয়ে শুরু করছি। আধুনিক পর্যায়ক্রমিক সূত্র কার আবিষ্কার? আধুনিক পর্যায়ক্রমিক সূত্র হেনরি মোসলে কিন্তু আবিষ্কার করেছিলেন। তার দেওয়া আধুনিক পর্যায়ক্রমিক সূত্র হলো মৌল সমূহের ভৌত ও রাসায়নিক যে ধর্মাবলী থাকে তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হবে। যত পারমাণবিক সংখ্যা বৃদ্ধি হবে আমরা দেখব সেটার ভৌত ও রাসায়নিক ধর্ম পরিবর্তিত হবে। ওকে, এবং একটা মৌল থেকে প্রতি 8 নম্বর মৌলে গিয়ে আমরা দেখব কি হয়, 8 নম্বর মৌলে গিয়ে তোমার সেই ভৌত রাসায়নিক ধর্মের আমরা সেই একই ধর্ম আর কি দেখতে পাবো, ঠিক আছে, মানে রিপিট হতে দেখবো। এটাকে অষ্টক সূত্র বলা হয়। অষ্টক সূত্রের ধারণা কে দিয়েছিল? যে যে জানো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে অষ্টক সূত্রের ধারণা কে দিয়েছিলেন। এর আগে মেন্ডেলিফের যে পর্যায় সারণী ছিল সেখানে যে তোমার পরমাণুর ভৌত রাসায়নিক ধর্মটা ছিল সেটা কিন্তু পরমাণুর ভরের অনুসারে চেঞ্জ, মানে বৃদ্ধি বা সেটা চেঞ্জ হতো। বাট নতুন যে আমাদের পর্যায় সারণী আধুনিক পর্যায়ক্রমিক, সেটা অনুসারে মৌলের ভৌত রাসায়নিক ধর্মাবলীর যে পরিবর্তন সেটা পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আবর্তিত হয়, ঠিক আছে, পর্যায়ক্রমে আবর্তিত হবে। এরপরে কোন বিখ্যাত তবলাবাদক বেনারস ঘরানার সাথে যুক্ত ছিলেন? এখানে বেশ কয়েকজন বাদ্যযন্ত্রের বাদকের নাম পাচ্ছি। উস্তাদ আহমেদ খান থিরাকওয়ালা, পণ্ডিত কিষান মহারাজ, পণ্ডিত আনোখেলাল মিশ্র এবং ওস্তাদ জাকির হোসেন। আমি ওস্তাদ জাকির হোসেন দিয়েই শুরু করি। ইনি হচ্ছেন পাঞ্জাব ঘরানার একজন তবলাবাদক। কোন ঘরানার ছিলেন? পাঞ্জাব ঘরানার একজন তবলাবাদক। এইবারে দেখো, যিনি বেনারস ঘরানার সাথে যুক্ত ছিলেন তিনি হলেন পণ্ডিত কিষান মহারাজ। নেক্সট হচ্ছে ভারতীয় ইতিহাসে কোন দিনটিকে স্বরাজ দিবস হিসাবে পালন করা হয়? স্বরাজ, দেখো স্বরাজ দিবস হিসাবে পালন করা হয় প্রথমবার 26শে জানুয়ারি 1930 সালে। ভারতবর্ষে প্রথম পূর্ণ স্বরাজ দাবি করা হয় হয়েছিল 1929 সালে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা আইএনসির একটা অধিবেশন হয়েছিল। সেই অধিবেশনটা হয় লাহোরে, এটাকে লাহোর অধিবেশন বলা হয়। লাহোর ছিল স্থান এবং এই সভায় যিনি সভাপতিত্ব করেছিলেন তিনি হলেন জওহরলাল নেহেরু। তো জওহরলাল নেহেরুর সভাপতিত্বে 1929 সালে লাহোর অধিবেশনে প্রথম কিন্তু পূর্ণ স্বরাজের দাবি করা হয়। সেই দাবি অনুসারেই তারা কিন্তু ভারতবর্ষে প্রথম স্বাধীনতা দিবস উদযাপনের একটা উদ্যোগ নেয় এবং 26শে জানুয়ারি 1930 সালে ভারতবর্ষে প্রথম স্বাধীনতা দিবস বা স্বরাজ দিবস পালন করা হয়েছিল। পরের প্রশ্ন, গমের কালো মরিচা কিসের কারণে হয়? গম গাছের গায়ে মাঝে মধ্যে আমরা দেখব কালো 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 এক ধরনের ছোপ দেখতে পাওয়া যায়, কালো বাদামি কালারের ছোপ দেখতে পাওয়া যায়, এটাকে গমের কালো মরিচা রোগ বলা হয়। সো এই রোগটা কেন হয়, কিসের কারণে হয়? এটার জন্য দায়ী হচ্ছে পুচিনিয়া। পুচিনিয়া কি? এক ধরনের বিশেষ ছত্রাক বা ফাঙ্গাস। গমের কালো মরিচার জন্য এটা দায়ী পুচিনিয়া গ্রামিনিস নামক একটি ছত্রাক। এটার কারণে গমের গায়ে কালো কালো এরকম ছোপ পড়ে, যেটাকে গমের কালো মরিচা রোগ বলা হয়। যখন চাঁদ পৃথিবীর কাছাকাছি অবস্থান করে সেই অবস্থানকে কি বলে?
চাঁদ যখন পৃথিবীর কাছাকাছি অবস্থান করবে, চাঁদ এবং পৃথিবী, সেই অবস্থানকে আমরা বলবো পেরিজি। আর যখন দূরে থাকবে সেটাকে বলা হবে অ্যাপোজি। তাই তো, অ্যাপোজি মানে কি? দূরে থাকাকে বলা হচ্ছে অ্যাপোজি। আচ্ছা, আমাকে কমেন্ট বক্সে সকলে জানাও তো দেখি ডিয়ার স্টুডেন্টস, যে সূর্য আর পৃথিবী, সূর্য ও পৃথিবী, এই দুটির সবচেয়ে কাছের অবস্থানকে কি বলি আর দূরের অবস্থানকে কি বলি? বলো, কাছের অবস্থানকে কি বলি আমরা? দ্রুত। অনুসুর অবস্থান। অনুসুর অবস্থান কবে হয়ে থাকে? গুড। অনুসুর অবস্থান কবে হয়? 3রা জানুয়ারি প্রতি বছরে অনুসুর অবস্থান হয়। চাঁদ, পৃথিবী এবং সূর্যের সবচেয়ে কাছের অবস্থান এটা। আর দূরের অবস্থানকে আমরা বলে থাকি অপসুর অবস্থান। অপসুরটা কবে হচ্ছে? অপসুর অবস্থানের দিনটা হচ্ছে 4ঠা জুলাই। এই ছিল আমাদের 5 নম্বর প্রশ্ন। এই অপসুর অনুসুরটা থেকে খুব প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। অলরাইট, নেক্সট প্রশ্ন। আয়ারল্যান্ডের রাজধানীর নাম কি? ইউরোপের উত্তর পশ্চিম দিকে অবস্থিত এই দেশ আয়ারল্যান্ড। আমরা জানি ইংল্যান্ডের সাথে কিন্তু যুক্তরাজ্যের সাথে এটা সীমানা আছে আয়ারল্যান্ডের। সো আয়ারল্যান্ড, এটার রাজধানীর নাম কি হবে? ওই অঞ্চলে অনেকগুলো দেশ আছে, আমি সবগুলো দেশ সম্পর্কে বলবো। আয়ারল্যান্ডের রাজধানী হচ্ছে ডাবলিন, ঠিক আছে। এডেনবারা, এডেনবারা হচ্ছে স্কটল্যান্ডের রাজধানী, স্কটল্যান্ড এর রাজধানী। রিকজাভিক হচ্ছে আইসল্যান্ডের রাজধানী। পৃথিবীর সব থেকে জ্বালানি সাশ্রয়ী রাজধানী শহর হচ্ছে রিকজাভিক, হ্যাঁ, যেখানে একদমই কম পরিমাণে তারা জ্বালানি ইউজ করে থাকে। কার্ডিফ হচ্ছে ওয়েলস এর রাজধানী। স্যার, ওয়েলস আবার কোন দেশ? ওয়েলস হচ্ছে যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডমের মধ্যে একটা দেশ হচ্ছে ওয়েলস। ওয়েলস, স্কটল্যান্ড, ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, এই দেশগুলো মিলেই তৈরি হয়েছে দ্য গ্রেট, যে তোমার হচ্ছে ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য, সেটা তার মধ্যে ওয়েলস বলে দেশটা আছে, তার রাজধানী কার্ডিফ। অলরাইট, নেক্সট। কালী নদী প্রধানত কোন দুটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়? কালী নদী, এই নদীর আরেকটা নাম আছে, এর অন্য নাম হচ্ছে, এটাকে আমরা নেপালে বলবো কালী নদী, এবং যখন এটা ভারতে আসবে এটাকে সারদা নদী বলা হয়। সারদা নদী। তো সারদা বা কালী নদী, এই নদীটা নেপাল এবং ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। ভারত এবং নেপালের, যে ভারতের উত্তরাখণ্ড রাজ্য এবং নেপাল, তার যে সীমানা, তা সেই সীমানাটা নির্ধারণ করে কালী নদী। এই কালী নদীর পশ্চিম দিক পর্যন্ত কিন্তু যে আমাদের উচ্চ হিমালয় সেটা আছে। কালী নদীর পূর্ব দিক থেকে শুরু হচ্ছে মধ্য হিমালয়। কালী নদী থেকে শুরু করে তিস্তা নদীর মধ্যকার এই হিমালয়টাকে আমরা মধ্য হিমালয় বলি, যেটা নেপালের মধ্যে বেশিরভাগটা অবস্থিত আছে। আচ্ছা, এই নদীটা সারদা বা কালী নদী, এটা হচ্ছে ঘরঘরার উপনদী। আচ্ছা, ঘরঘরা নদী আবার হচ্ছে গঙ্গার একটা উপনদী, তাই তো? গঙ্গার বাম তীরের একটা উপনদীর নাম হচ্ছে কি? ঘরঘরা। ঘরঘরা, রামগঙ্গা, গোমতী, কোশি, এগুলো গঙ্গার বাম তীরের উপনদী। সেই নদীর এটাও একটা উপনদী। নেক্সট প্রশ্ন। আলটিমেটলি আমরা বলতে পারি ওটা একটা গঙ্গা বা গঙ্গা বেসিনের একটা নদী, কালী নদী। ভারতের সমষ্টি উন্নয়ন কর্মসূচি বা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটাই বলো, তো কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিডিপি কোন সালে চালু হয়েছিল? এটার মাধ্যমে কি করা হয়? গ্রামীণ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের জন্য এটা তৈরি করা হয়েছিল, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা সমষ্টি উন্নয়ন কর্মসূচি। এটা একটা কোঅপারেটিভ বা একটা সহযোগিতামূলক উদ্যোগ। হ্যাঁ, একটা কমিউনিটি মিলে সহযোগিতার মাধ্যমে তারা ডেভেলপ করবে, এটাই হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্টের মূল কিন্তু সূত্র। সো সমষ্টি উন্নয়ন কর্মসূচি এটা শুরু হয়েছিল 1952, 1952। এই 1952তে ন্যাশনাল ডেভেলপমেন্ট যে আমাদের কাউন্সিল ছিল, মানে জাতীয় যে উন্নয়ন পর্ষদ, সেটাও কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। অলরাইট। ভারতে কালবৈশাখী মূলত কোন ধরনের জলবায়বিক অবস্থার ফসল? কালবৈশাখী আমরা কোথায় দেখতে পাই? পূর্ব ভারতে দেখা যায়, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে।
পশ্চিমবঙ্গে আমরা কখন কালবৈশাখী দেখতে পাই? গ্রীষ্মকালে। এই তো কয়েকদিন আগে গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে কালবৈশাখী হয়ে গেল। হ্যাঁ, কালবৈশাখী ঝড়ে আম পড়ে আমরা কত ছোটবেলায় আম টাম কুড়িয়েছি। হ্যাঁ, তোমাদেরও হয়তো এই স্মৃতি থাকতে পারে। তো এই কালবৈশাখী মূলত কোন ধরনের জলবায়বিক ফসল? অরণ্য অঞ্চলের স্থানীয় এক ধরনের তোমার জলবায়ুবিক ঘটনা, নাকি পশ্চিমী ঝঞ্ঝার দ্বারা সৃষ্ট তাপপ্রবাহ, প্রাক মৌসুমী অভ্যন্তরীণ বায়ুর সংঘর্ষ, নাকি মৌসুমী পরবর্তী মৌসুমী নির্গমন? রাইট অ্যান্সার হচ্ছে প্রাক মৌসুমী। মানে ভারতে মৌসুমী বায়ু কখন আসে? এই জুন মাসে। এখন মৌসুমী বায়ুটা এসেছে। তো এই যে মৌসুমী বায়ু আসার আগের মুহূর্তেই ঝড়টা হয় গ্রীষ্মকালের দিকে, তাই এটা প্রাক মৌসুমী অভ্যন্তরীণ বায়ু সংঘর্ষের একটা ফসল বলে বর্ণনা করা হচ্ছে কালবৈশাখী। কোনটি অভিসারী লেন্স বা অভিসারী লেন্স নামে পরিচিত? কোনটিকে অভিসারী লেন্স বলছি? উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হচ্ছে। কেন? দেখো, উত্তল লেন্সের মাধ্যমে আলোর যে রশ্মিগুলো থাকে সেই রশ্মিগুলো একটা বিন্দুতে বা একটা জায়গাতে গিয়ে ফোকাস তৈরি করে, তাই এটাকে অভিসারী লেন্স বলা হচ্ছে। ঠিক আছে, একটা প্রধান অক্ষ থাকে, সেই অক্ষে গিয়ে কিন্তু এটা কি করবে? বিন্দুটা মিলিত হবে। আচ্ছা, এটা কিন্তু আমরা দেখব পরে গিয়ে তৈরি হচ্ছে অভিসারী লেন্সে। বাট অপসারী লেন্সে কি হয়? আলোক রশ্মিগুলো কিন্তু কি হয়? দূরে সরে যায়, পরে গিয়ে কিন্তু এক জায়গায় মিলিত হয় না। তবে আমরা কাল্পনিকভাবে এর একটা প্রধান ফোকাস বিন্দু তৈরি করতে পারি। হ্যাঁ, সো এটাকে আমরা অপসারী লেন্স বলছি। অপসারী মানে আলোর যে রশ্মিগুলো সেগুলো দূরে সরে যাচ্ছে, তাই অপসারী। আর অভিসারী মানে আলোর রশ্মিগুলো প্রধান এক জায়গায় মিলিত হচ্ছে। অলরাইট, এই দুটো জিনিস, উত্তল লেন্সকে অভিসারী বলছি, অবতল লেন্সকে আমরা বলছি অপসারী লেন্স। অলরাইট, নেক্সট প্রশ্ন, নিচের কোন রাসায়নিক পদার্থটি ওয়াশিং সোডা হিসেবে ব্যবহৃত হয়? বাড়ির কাজ দেওয়া রইল, কমেন্ট বক্সে সকলে এটার উত্তর কিন্তু জানাবে। এরপরের কোশ্চেন, নিচের কোন বইটি জওহরলাল নেহেরু লিখেছিলেন? জওহরলাল নেহেরুর লেখা একটি বইয়ের নাম কি? সঠিক উত্তর হচ্ছে এ বাউন্স অফ ওল্ড লেটার। এই বইটা তিনি লিখেছিলেন। এছাড়া তারপরে একটা বইয়ের কথা বলা হচ্ছে, রিডলস অফ হিন্দুইজম, রানাডে, গান্ধী অ্যান্ড জিন্না। আরেকটা হচ্ছে ওয়েটিং ফর এ ভিসা, অটোবায়োগ্রাফিক্যাল নোটস। এই যে তিনটে বই দেখতে পাচ্ছ, এতক্ষণে বুঝেই গেছো ওয়েটিং ফর ভিসা এই বইটা কে লিখেছেন। তিনটে বই, এই তিনটি বই আম্বেদকর বা বি আর আম্বেদকরের লেখা। এটা তার আত্মজীবনী, ওয়েটিং ফর ভিসাটা। হ্যাঁ, বি আর আম্বেদকরের লেখা একটা বইয়ের নাম ওয়েটিং ফর ভিসা। নেক্সট, 2025 সালের জন্য উইজডেন কর্তৃক বিশ্বের সেরা মহিলা ক্রিকেটার হিসাবে কার নাম মনোনীত হয়েছে? ভারতের একজন মহিলা ক্রিকেটার, তিনি 2025 সালের জন্য উইজডেন দ্বারা বিশ্বের সেরা মহিলা ক্রিকেটার হিসেবে মনোনীত হয়েছিলেন। তিনি হলেন দীপ্তি শর্মা। অপশন বি ইজ রাইট অ্যান্সার। ভারতের সর্বাধিক কম শিক্ষিত রাজ্য কোনটি? কোন রাজ্যের লিটারেসি হার মানে রেট বা সাক্ষরতার হার সবচেয়ে কম? কমেন্ট বক্সে জানিয়ে ফেলো। সঠিক উত্তর হচ্ছে এটার বিহার রাজ্যের সাক্ষরতা হার সবচেয়ে কম। এটা 2011 সালের সেন্সাস অনুযায়ী বলা হচ্ছে। যে রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি সেটা হলো কেরালাম রাজ্য। 2011 সাল অনুসারে সবচেয়ে সাক্ষর রাজ্য। এছাড়া আমরা দেখেছি রিসেন্টলি উল্লাস প্রোগ্রামের অধীনে অনেক রাজ্যকে কিন্তু ফুললি লিটারেট স্টেট ঘোষণা করা হয়েছে, তাই তো, যার মধ্যে গোয়া আছে, হিমাচল প্রদেশ আছে, হ্যাঁ, মিজোরাম আছে, মেঘালয় আছে, এক্সেট্রা বিভিন্ন রাজ্যগুলি। এরপরের প্রশ্ন এটা, যদি পৃথিবীর ব্যাসার্ধ 1% কমানো হয় এবং ভর একই থাকে তবে অভিকর্ষজ ত্বরণ কি হবে? ভর কিন্তু কখনো চেঞ্জ হয় না, এটা আমরা জানি। ভর একই থাকবে। পৃথিবীর তুমি ব্যাসার্ধটা 1% কি করে দিলে? কমিয়ে দিলে। তো কমানোর ফলে কি হবে? পৃথিবীর যে তোমার আকার সেটা একটু কমে যাবে। পৃথিবীর আকার কমলে এর অভিকর্ষজ ত্বরণ কি হবে? বৃদ্ধি পাবে নাকি কম হবে? অ্যান্সার হচ্ছে 2% কিন্তু বৃদ্ধি পাবে। এখানে অপশন সি ইজ রাইট অ্যান্সার। পৃথিবীর ব্যাসার্ধ যদি 1% কমানো হয়, এর ভর একই থাকবে, তবে অভিকর্ষজ ত্বরণ 2% বৃদ্ধি পাবে।
প্রশ্নটা কিন্তু একটু টেকনিক্যাল প্রশ্ন ছিল। হ্যাঁ, এরপরেরটা, নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? জেট বিমান চলাচল করে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে, যেটাকে আমরা অনেক সময় শান্ত মণ্ডলও বলে থাকি, কারণ এখানে কোনো প্রকারের ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত হয় না, তাই এটাকে শান্ত মণ্ডল বলা হয়। আচ্ছা, বজ্র প্রহার মহড়াটি মূলত কোন দুটি দেশের বিশেষ বাহিনীর মধ্যে অনুষ্ঠিত হয়? এটা একটা বাইলেটারাল মিলিটারি এক্সারসাইজ, দুটো দেশের মধ্যে অনুষ্ঠিত হওয়া যৌথ সামরিক মহড়া, অ্যান্ড ইট উইল বি কন্ডাক্ট বিটুইন ভারত অ্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র। অপশন এ ইজ রাইট অ্যান্সার। নেক্সট, কোন বিশ্ববিদ্যালয় স্বামী নারায়ণের, হ্যাঁ সরি, স্বামী নারায়ণের লেখা পবিত্র পাণ্ডুলিপি, যেটার নাম শিক্ষাপত্রী, এর 200 বছর পূর্তি উপলক্ষ উদযাপন করেছে? স্বামীনারায়ণ ইনি হচ্ছেন দক্ষিণ ভারতের একজন বিখ্যাত তোমার কি বলা যায় গুরু ছিলেন আর কি। তার লেখা একটা পাণ্ডুলিপির নাম শিক্ষাপত্রী, যেটা একটা বিশ্ববিদ্যালয় আছে, আর সেই বিশ্ববিদ্যালয় 200 বছর, তার 200 ইয়ার্স কিন্তু উদযাপন করেছে সম্প্রতিকালে, সেটা হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। কবে বিশ্ব বই দিবস পালিত হয়? এই দিনে বিশ্ব বই বা কপিরাইট দিবসও পালিত হয়। বিশ্ব বই দিবস বা কপিরাইট দিবস এটা কবে পালিত হচ্ছে? প্রতি বছর পালিত হয় 23 এপ্রিল। তাহলে এখানে অপশন সি তে আমরা সেটা পাচ্ছি, 23 এপ্রিল। হরিয়ানার হ্যারিকেন নামে খ্যাত কোন ভারতীয় ক্রিকেটার? হুইচ ইন্ডিয়ান ক্রিকেটার ইজ নোন অ্যাজ দ্য হরিয়ানা হ্যারিকেন? কাকে বলছি আমরা? কপিল দেবকে বলছি। ইনি ভারতীয় ক্রিকেট দলের সেই ক্যাপ্টেন যার হাত ধরে ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল 1983 তে, তাই তো, ওয়েস্ট ইন্ডিজকে ফাইনালে হারিয়ে। 2026 বা 2026 সালে ইন্ডিয়ান ওশেন সায়েন্স কংগ্রেস ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? আচ্ছা, ইন্ডিয়ান ওশেনোগ্রাফি বলে একটা ইনস্টিটিউট আছে, সেটা অবস্থিত আছে গোয়ার পানাজিতে। ওকে, ইন্ডিয়ান ওশেনোগ্রাফি বলা হয়, বা এটা হচ্ছে ভারতের সমুদ্র নিয়ে গবেষণা করে থাকে, তো এটা গোয়াতে অবস্থিত আছে। সেখানেই অনুষ্ঠিত হলো 2026 সালের ইন্ডিয়ান ওশেন সায়েন্স কংগ্রেস, গোয়া। অপশন সি রাইট অ্যান্সার। চলো, থ্যাংক ইউ সকলকে। ক্লাসটি আমরা শেষ পর্যন্ত অনেকগুলোই কোশ্চেন্স আজকে প্র্যাকটিস হলো, 20টি কোশ্চেন্স এবং সাথে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। আচ্ছা, অনেকেই প্রশ্ন করতে পারে স্যার ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স কেন আসছে না? দেখো, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এখন একটু নিউজের ক্রাইসিস চলছে, এখন সেই কারেন্ট অ্যাফেয়ার্স এর মতো আর নিউজ কিন্তু আমি পাচ্ছি না, এই কারণে আমি মাঝখানে একদিন স্কিপ দিয়েছিলাম, বিকজ করালে করাতে পারি, বাট সেই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পরীক্ষায় আসার মতো কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক না, বুঝেছো? তো অযথা তোমাদের চাপ দিয়ে লাভ হবে না, তো সেই কারণে পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করার জন্যই আমি একদিন মাঝায় গ্যাপ দিয়েছিলাম। সো চলো, আজকের পর্বটা এখানেই শেষ করি। তোমরা নেক্সট পর্বে যুক্ত হবে, যেদিন আমি পাবো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, সেই দিন অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স আমি করানোর চেষ্টা করব। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স এর পর্বে। ততক্ষণ দেখতে থাকো দা ওয়ে অফ সলিউশনকে। যদি আমাদেরকে ফলো না করে থাকো, অবশ্যই কিন্তু ফলো করে নেবে। টাটা, টেক কেয়ার, বাই।